আরে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বল্লার চাকের মধ্যে ঢিল মারবা আর বল্লার কামড় খেবে না, এটা কি মানা যায়? আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের এমন অ্যাকশন বা এমন সিদ্ধান্তে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই এই খবরটাতে খুশি হবেন। এই সুফলটা পুরো জাতি উপভোগ করবে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হ্যাট্রিক করছি। তো আপনাদের জন্য একটা সুসংবাদ দেই, অনেক দুঃসংবাদের ভিতরে এই ইউনূস সরকারের অনেক দুঃসংবাদ, অনেক ভালো মন্দ, অনেক ক্যাচাল, অনেক ভেজাল, অনেক দুর্নীতি, অনেক বদমাইশি, অনেক চুরি, অনেক আকাম কুকাম, বুঝছেন? এত সব ভিড় একটা গুড নিউজ আপনাদের জন্য দেই। সেটা হলো যে ইউনূস সাহেব অন্তত মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বললে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। প্রফেসর ইউনূস ধীরে ধীরে আবার সঠিক লাইনে আসছেন। এটা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই অনন্য অর্জন। দর্শক, নিউ ইয়র্কে গিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্ল্যান মোতাবেক ফাঁদ কিন্তু পেতে দিয়েছে। দর্শক, অবশেষে তার এই ফাঁদে আটকা পড়ল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক খেলা দেখালো যা আপনারা জানলে অবাক হয়ে যাবে। সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি। তার সামনে দুটো প্রস্তাব। প্রথম প্রস্তাবে বলা হয়েছে বাংলাদেশের দুই কসাইয়ের ফোনালাপ গতকাল প্রকাশ করেছে, আর এই ফোনালাপ নিয়ে সবার মুখে আলোচনা। এই হলো বাংলাদেশের দুই কসাইকে উলঙ্গ করে দিলেন বর্তমান চৌকস অ্যাডভোকেট তাজুল ইসলাম। হ্যাঁ প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুইটি প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দুইটি প্রস্তাবকে নাকচ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঠিক কোন দুইটি প্রস্তাব দেওয়া হয়েছে এবং তিনি কেন এই প্রস্তাবে রাজি হননি? এমনকি এরই সাথে সাথে জাতিসংঘের অধিবেশনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কিছু কাজ করেছে বা এমন কিছু অ্যাকশন নিয়েছে যে অ্যাকশনে আসলে বাংলাদেশের 18 কোটি মানুষই উপকৃত হবে। কেউ বলতে পারবে না যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কাজটি আমি পছন্দ করিনি বা আমি করছি না, সে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত বড় শত্রুই হোক না কেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এরই সাথে সাথে আমি ভিডিওর শুরুতে আপনাদের আরো যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে আছেন। সেখানে প্রফেসর ইউনূসকে ঘিরে যে কার্যক্রম চলছে এবং প্রফেসর ইউনূস যে কার্যক্রমে অংশগ্রহণ করছেন, একথা বললে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন। এবং বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে প্রফেসর ইউনূস ধীরে ধীরে আবার সঠিক লাইনে আসছেন। এই আলোচনায় যাওয়ার আগে এই ভূমিকাটা একটু আপনাদেরকে দিয়ে নিই দর্শক। প্রফেসর ইউনূস জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। দলমত নির্বিশেষে সবাই একটা গণঅভ্যুত্থানের পর তাকে ওয়েলকাম করেছিল, তাকে বসিয়েছিল, সুন্দরভাবে চালাচ্ছিলেন, মানুষ ইমপ্রেসড ছিল। সবাই বলেছিল যে স্যার আপনাকে 5 বছর চাই। বিদেশে গেলেও স্লোগান উঠতো, স্যার 5 বছর চাই। একটা অভূতপূর্ব জনপ্রিয়তা ছিল প্রফেসর ইউনূসের। এমনকি ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, ভারত ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। হাসিনার একটা আর্জি, আর যে আসুক ক্ষমতায় ভাই ইউনূসকে সরাও, ইউনূস বাদে যে আসুক, এমনকি জামাত আসলেও এতটা আপত্তি নাই যতটা প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকলে আপত্তি। ভারতের ক্ষেত্রে সেম, জামাতকে তো ধমক টমক দিয়ে কিছু কাজ করানো যাবে, কিন্তু ইউনূসের সাথে তো পারা যায় না। তার কার্যক্রমে আমরা নতুন গতি আমরা দেখতে পাচ্ছি। তার অংশ হিসাবে নিউ ইয়র্কে প্রফেসর ইউনূসকে ঘিরে একটা উৎসাহ উদ্দীপনা, তার যে কার্যক্রমগুলো সেগুলো ইমপ্রেসিভ। দর্শক, নিউ ইয়র্কে বিশ্ব নেতারা এসেছেন, অনেক দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন বড় বড় শহরের মেয়র এসেছেন, অনেক দেশের রাজা রানী এসেছেন। যেটা মনে হয়েছে টোটাল নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন ঘিরে যে কার্যক্রম, সব কিছুর উপরে একটু নজর রাখার চেষ্টা করছি আমরা। মনে হয়েছে যে সবাইকে ছাপিয়ে প্রফেসর ইউনূস সবার উপরে চলে যাচ্ছেন। প্রফেসর ইউনূস যে ব্যস্ত সময় পার করছেন, সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা, আবার সাইডলাইন ইভেন্টগুলোতে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন প্রফেসর ইউনূস। ডোনাল্ড ট্রাম্পের বৈঠকেও অংশগ্রহণ করছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, অমুক দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্যারিসের মেয়র, IMF, বিশ্ব ব্যাংক, মানে সারা পৃথিবীর সাথে এনগেজড হচ্ছেন। প্রফেসর ইউনূস এই স্বল্প সময়কে গুরুত্বের সাথে কাজে লাগাচ্ছেন। তার সামাজিক ব্যবসা নিয়ে ওখানে আলোচনা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রানী, বিভিন্ন সংস্থার প্রধান, তারা প্রফেসর ইউনূসের সাজেশন নিচ্ছেন, তার সোশ্যাল বিজনেস নিয়ে শুনতে যাচ্ছেন, স্যার এটা কি, এটা কিভাবে কি করা যায়।
এবং জিরো কার্বন থিওরি বা কার্বন নিঃসরণ কিভাবে কমিয়ে ডেভেলপমেন্ট করা যায়, প্যারিস অলিম্পিক থেকে শুরু করে নানান বিষয় তার কাছ থেকে সাজেশন নেওয়া হচ্ছে। এগুলো ইমপ্রেসিভ। মানে বিশ্ব নেতাদের মধ্যে ওখানে যারা আছেন তাদের মধ্যে প্রফেসর ইউনূস আসলে ওয়ান অফ দেম এবং সামওয়ান স্পেশাল। এটা প্রমাণিত হচ্ছে। তাকে ঘিরে বিভিন্ন আয়োজন, তার ব্যস্ততা, গভীর রাতে ঘুমাতে যান, শুধু মিটিং আর মিটিং। এটা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই অনন্য অর্জন। এবং এভাবে যদি এবং প্রত্যেকটা বৈঠক যেখানেই যাদের সাথে বাংলাদেশের নির্বাচন এই বিষয়ে আলোচনা করার কথা না, কিন্তু তাদের সাথেও বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করেন। এর মধ্য দিয়ে টোটাল পৃথিবীকে আসন্ন নির্বাচনে এনগেজ করার চেষ্টা করছে। এটা আমরা কি চাই? আগামী নির্বাচন ফেব্রুয়ারি হোক ডিসেম্বরের সমস্যা নেই, আমাদের কনসার্ন হচ্ছে সুষ্ঠু নির্বাচন হতে হবে। এবং সুষ্ঠু নির্বাচন হতে হলে ডোমেস্টিক যে রিফর্মস, জুলাই সনদ বাস্তবায়ন, অন্যান্য সংস্কার বাস্তবায়ন, সংবিধান সংস্কার, এগুলো তো করতেই হবে ডেফিনেটলি। অ্যাট দি সেম টাইম আন্তর্জাতিক কমিউনিটির এনগেজমেন্ট, বিশেষ করে বিএনপি পরাজয়ের পর ফলাফল মানবে কি মানবে না, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই জায়গায় প্রফেসর ইউনূসের এই কার্যক্রম সবাইকে এনগেজ করার চেষ্টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, ইউএস স্পেশাল এনভয় অন সাউথ এশিয়া পলসন চিফ অ্যাডভাইজার, সেই ডোনাল্ড লুর জায়গায় যিনি ছিলেন, দীর্ঘ বৈঠক হয়েছে। আইএমএফ এর এমডি, তার সাথে দীর্ঘ বৈঠক হয়েছে প্রফেসর ইউনূসের, এবং তারা ইমপ্রেসড। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস ডেলিভার্ড দ্য ফলোইং keynote speech at UN high level side event on social business। এর মানে ওইখানে প্রফেসর ইউনূস এই সোশ্যাল বিজনেসের কি প্রপোনেন্ট কিন্তু প্রফেসর ইউনূস। তো জাতিসংঘের সাইড ইভেন্টে প্রফেসর ইউনূসের সোশ্যাল বিজনেস নিয়ে আলোচনা হয়, সেমিনার হয়, এবং সেখানে কিনোট প্রেজেন্ট করেন প্রফেসর ইউনূস। বুঝতে পারছেন? দীর্ঘ বক্তব্য। ফর্মার ব্রিটিশ প্রাইম মিনিস্টার গর্ডন ব্রাউনের সাথে সাক্ষাৎ, ইনঅগ্রাল সেশনে বক্তব্য দিয়েছেন, WTO সাপোর্ট চেয়েছেন, তাদের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন, ওয়ার্ল্ড সিনিয়র লিডারদের সাথে ডিনার করছেন, গ্লোবাল এডুকেশন ডিনারে অংশগ্রহণ করেছেন, সেখানে গুরুত্বপূর্ণ কথা বলছেন। অভাব নাই, এরকম দীর্ঘ তালিকা। প্যারিসের মেয়র থেকে শুরু করে অনেকের সাথে দেখা সাক্ষাৎ, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, বিভিন্ন দেশের রানীর সাথে সাক্ষাৎ করছেন। অসাধারণ কামব্যাক প্রফেসর ইউনূসের। সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি। আপনারা তো চিনেন হাসিনার চরিত্র। তো কি প্রস্তাব দিয়েছিলেন সেটা নিয়ে একটু কথা বলি। আমি পড়েই শুনাই। মানব জমিন হেডলাইন করেছে যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। কোন প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। প্রথম প্রস্তাবে বলা হয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়, কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে, যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে। যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে তার যেই দালিলিক প্রমাণ, যেই কল রেকর্ড, যেই ভিডিও ফুটেজ, যেই সাক্ষী প্রমাণ, এবং এগুলোতে আপনি নির্ঘাত দণ্ডপ্রাপ্ত হয়ে যাবেন। এবং এই অবস্থায় আপনার দেশে ফেরা খুবই কঠিন। যদি কোনো মিরাকল কিছু না ঘটে তাহলে এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না। দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন। সেই প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারেন, তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে, যেমনটা হয়েছিল 1975-এ। আমেরিকা ইংল্যান্ডের এই প্রস্তাবে শেখ হাসিনা সম্মত নন। তিনি এখনো নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন এবং লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন, এই পরামর্শ হাসিনাকে দিচ্ছেন কেউ কেউ। যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ লোকই নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন, কারণ এইভাবে ঝটিকা মিছিল করে আর কয়দিন। নাম প্রকাশ না করার শর্তে আমেরিকা অবস্থানরত একজন আওয়ামী নেতা বলেন যে বাস্তবতা না মানলে দলের দশা হবে মুসলিম লীগের মতো। মুসলিম লীগ নামে একটা দল ছিল, খুব জনপ্রিয় ছিল, কিন্তু এই আমলের অনেকে এটা জানেন না। এখন এই আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে। এবং পাকিস্তান গড়তে এই মুসলিম লীগের কিন্তু ভূমিকা ছিল। 1971 সনে বাংলাদেশের বিরোধিতার কারণে এই মুসলিম লীগ একদম বিলীন হয়ে গিয়েছে এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একাধিক কূটনৈতিক সোর্স জানিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি। মানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমন হয়, এটা কূটনীতিকরা বলতেছেন আর কি। কারণ তাদেরও তো ভোট দেওয়ার অধিকার রয়েছে। তাছাড়া ভবিষ্যৎকে সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নাই। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। এখন যদি এই সরকার আবার আওয়ামী লীগকে এই নির্বাচন করার জন্য মানে তাদের যে কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়, তাহলে কিন্তু দেশে আর একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। এটা আবার ছাত্র জনতা মানবে না, তারা পুরো রাস্তায় নামবে। সুতরাং বিষয়গুলো কঠিন। এই জন্য কূটনীতিকদের কথা হচ্ছে যে আপনি শেখ হাসিনা পদত্যাগ করেন বা অন্য যারা যারা আছে তাদেরকে বহিষ্কার করেন, দণ্ডপ্রাপ্ত বা অভিযুক্ত, তারপর নতুন করে দলটা গঠিত হোক, আপনি ভারতেই থাকেন। তখন আমরা প্রস্তাব দিব ইউনূসকে যে আপনি এই আওয়ামী লীগের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিন
কিন্তু আসলে তো সম্ভব না, তাই না? তো এই কারণেই কূটনীতিকরা বলেছেন যে শেখ হাসিনাকে বিকল্প প্রস্তাব নিয়ে ভাবা উচিত, কারণ বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক। কিন্তু এটা হাসিনা মেনে নেননি। ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে শেখ হাসিনা এখন একটি ছায়ার সঙ্গে লড়াই করে চলেছেন। শেখ হাসিনা মনে করেন যে আর কয় মাস পরে ডক্টর ইউনূস চলে গেলে তার ফেরাটা খুবই সহজ হয়ে যাবে, কারণ ঢাকায় বলা বলি আছে, হাওয়া একটা কথা বাসে, একটা রাজনৈতিক দল তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে। আমার সেটা কে স্পষ্ট করেনি, বিএনপি নাকি জামাত? এবং হাসিনা মনে করতেছে যে একটা রাজনৈতিক দল তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখতেছে, এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে আস্তে আস্তে তাদের সব দলনেতা মুক্তি পেয়ে যাবে এবং শেখ হাসিনাও দেশে আসতে পারবেন। যে সরকারি ক্ষমতায় আসুক, বিএনপি জামাত বা যেই হোক, হাসিনাকে ফেরানোর বা আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি পুনর্বাসনের জন্য চেষ্টা করা হলে জনগণ তা কঠোর হস্তে দমন করবে বলে আমার মতামত এখন পর্যন্ত। তবে এখন পর্যন্ত এটাই সংবাদ যে আমেরিকা এবং ইংল্যান্ডের প্রস্তাবে হাসিনা সায় দেয়নি। হাসিনা তার সভাপতির পদ ছাড়বেন না। হাসিনা ভারত থেকে ঝটিকা মিছিল আন্দোলনের মাধ্যমে তিনি আবার পুনরায় বাংলাদেশ দখল করে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আবার তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে তারা জামায়াত ইসলাম সম্পর্কে কিছু তথ্য দিয়েছে যা অনেককে নড়ে চড়ে বসতে সাহায্য করবে বা বাধ্য করবে। আচ্ছা, তো তারা এই সময়ের কথা বলছি, পূর্বের হাওয়া পর্ব ৩, ইসলামী জোট করে জয়ী হতে কি পারবে জামায়াত, এই শিরোনামে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আর সেই প্রতিবেদনে কিছু তথ্য দিয়েছে যেগুলো আসলে চিন্তার খোরাক যোগাবে অনেকের জন্যই। তারা কথা বলেছেন বাংলাদেশে কাজ করে গিয়েছেন কূটনীতিক হিসাবে এমন একজনের সঙ্গে এই সময় কথা বলেছে, আর সেই কূটনীতিকের জবানিতে আমরা সেই তথ্যগুলো পাচ্ছি। সেই কূটনীতিককে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশে জামাত ইসলামকে তারা যুক্তরাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় কেন, বা দেখতে চায় কিনা, এরকম প্রশ্ন তাকে করা হয়েছিল। তো তিনি 5টি কারণ উল্লেখ করেছেন কেন যুক্তরাষ্ট্রের চোখে জামায়াত একটি পছন্দের দল, এবং জামায়াত ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই, বা তারা চায় আসলে যে জামায়াত বাংলাদেশের ক্ষমতায় আসুক। তো সেই কূটনীতিক নিজের পরিচয় গোপন রেখে কথা বলেছেন, কারণ দায়িত্ব নিতে চাননি সেভাবে। তো 5টি কারণ উল্লেখ করেছেন। তো সেই 5টি কারণ আমরা একটু জেনে নিব কি কি ছিল সেই কারণগুলো। যে কারণগুলো উল্লেখ করেছেন, প্রথমটি হলো তাদের নেতারা উচ্চশিক্ষিত। জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে সেই কূটনীতিক উচ্চশিক্ষিত বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন তারা বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। তো প্রিয় দর্শক, আমাদের জানা আছে জামায়াত ইসলামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, হসপিটাল থেকে শুরু করে ইউনিভার্সিটি, আইটি কোম্পানি, এরকম ব্যাংক, বিমা, এরকম অনেক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের আছে। তো কূটনীতিক বলছেন যে তারা ব্যবসা সফল। হ্যাঁ, সেই ব্যবসাগুলো সফল নিঃসন্দেহে, এবং সেইটি তাদের দলেরই শক্তি, যেহেতু দলের অর্থায়নে সেগুলো হয়েছে, সেগুলোর আয় ব্যয় দলের ভালো মন্দের সঙ্গে যুক্ত। তাই সেই কূটনৈতিক বিষয়টিকে সফলতা হিসেবে দেখছেন যে তারা উচ্চশিক্ষিত এবং তারা সফল আর্থিকভাবে বা ব্যবসায়িকভাবে। আচ্ছা, দ্বিতীয় কারণটি তিনি বলেছেন তাদের ম্যানার্স বা আচরণ খুব ভদ্র, সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। তো এই কারণগুলো কিন্তু উঠে এসেছিল এই ডাকসু নির্বাচন উত্তর সময়, যে কি কারণে ছাত্র নেতারা শিবিরের সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পারলেন। বিশেষভাবে সাদিক কাইম এবং SM ফরহাদ এবং AGS পদে যিনি জিতেছেন, সবগুলোতেই তারা ভূমিধর জয় পেয়েছেন। তো তাদের আচার ব্যবহারের কথা উঠে এসেছে বিভিন্ন সময়ে, আমরা দেখেছিও অন্যদের সঙ্গে তাদের ইন্টারাকশনস আলাদা করে চোখে পড়েছে আমাদের। তো সেই কথাটি সেই কূটনীতিক উল্লেখ করেছেন যে যেহেতু ছাত্র শিবিরেরই একটি প্যারেন্ট অর্গানাইজেশন বা জামায়াতের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র শিবির, তো তাদের আচরণ বা ম্যানার্সটি উঠে এসেছে জামায়াতের কর্মী বা নেতৃবৃন্দ গুড ম্যানার্স ধারণ করে তারা। তাই এটিও যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে তাদেরকে পছন্দ করবার জন্য। আচ্ছা, তৃতীয় কারণটি তারা বলেছে তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত। তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত। তো এখানে মেন করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা। জামায়াত ইসলামের মুক্তিযুদ্ধের ভূমিকাটি বিতর্কিত, কারণ তারা মুক্তিযুদ্ধের বিপরীতে অবস্থান নিয়েছিলেন। তো সেই জন্য দলটির ভূমিকা বিতর্কিত এবং এটি নিয়ে বিতর্ক এখনো থামেনি, চলছে। বিভিন্ন মহল থেকে বারবার দাবি করা হচ্ছে জামায়াত যাতে আনকন্ডিশনালি অ্যাপোলোজাইজ করে পুরো জাতির কাছে। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি জামায়াতের আমির জনাব শফিকুর রহমান অ্যাপোলজি একটি দিয়েছেন যে আমাদের থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাইছি, বাট সঙ্গে কিছু শর্ত তিনি জড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ সে অ্যাপোলজিটি আনকন্ডিশনালি আসেনি, কন্ডিশনাল অ্যাপোলজি ছিল।
তো যাই হোক, জামায়াতের সেই বিতর্কিত ভূমিকার জন্য আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা জামায়াতের সেই যুদ্ধাপরাধের জন্য যাদের দায়ী করেছেন বা যাদের বিরুদ্ধে কথা আছে, যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ততা আছে, তাদের বিচার করেছেন শেখ হাসিনা। কিন্তু সেই বিচারটি ন্যায় বিচার হয়নি, কোনো প্যারামিটারে না। আন্তর্জাতিক বিশ্ব বিচারটিকে ভালোভাবে দেখেনি, আমরাও ভালোভাবে দেখিনি। আমরা বুঝতে পারছিলাম যে হাসিনা খুব তড়িৎ গতিতে বিচারের যেসব প্রসিজারাল স্টেপস আছে সেগুলো ঠিকঠাক ফলো করা হয়নি, গায়ের জোরে বিচারটি করেছেন। জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি মানবাধিকার বিরোধী বা মানবাধিকার লঙ্ঘনকারী কোনো ব্যাপার থাকে, নিশ্চয়ই তারা আইনের আওতায় আসবেন, আইনের ঊর্ধ্বে কেউ না। বাট ন্যায় বিচার পাবার অধিকার তাদেরও ছিল। কিন্তু জামায়াতের কয়েকজন বড় নেতাকে হাসিনা মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তারা ন্যায় বিচার পাননি। এটি বিশ্বব্যাপী স্বীকৃত, আলোচিত, চর্চিত। তো সেই জন্যে যুক্তরাষ্ট্র এই বিষয়টিও উল্লেখ করেছে যে তারা নির্যাতিত, তাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আচ্ছা, 4 নম্বর কারণটি তারা বলেছেন, সেই কূটনীতিক, জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। অন্যান্য দল যেরকম, যেমন বিএনপিকে মধ্যপন্থী দল বলা হয়, জামায়াতকেও তারা সেই চোখেই দেখছে এখন মনে হলো। এবং বলা হয়েছে যে জামায়াত তাদের চোখে, জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে। আচ্ছা, 5 নম্বর বা শেষ কারণটি বলেছেন, ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। জামায়াতকে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসলামী দল বলছেন এবং তারা একটি অ্যানালজিও ড্র করেছেন, একটি সাদৃশ্য টানবার চেষ্টা করেছেন। যেমন তালেবানের কথা শুনলেই অনেকের ভয় লাগে, ভীতির সঞ্চার করেন তারা অনেকের মনে, এবং একটি পশ্চাৎপদতার প্রতীক হয়ে উঠেছেন তারা নানা কারণে, আফগান তালেবানরা। তো সেই জন্য যুক্তরাষ্ট্র সেই চোখে দেখে না জামাত ইসলামকে। তারা বলেছে যদিও ইসলামী দল, বাট জামাত ইসলাম প্রগতিশীল, তাদেরকে একটি প্রগ্রেসিভ দল হিসাবে দেখছে তারা, তালেবানদের মতো কট্টরপন্থী হিসেবে দেখছে না। তো এইটিও কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্রের চোখে জামায়াতের পছন্দনীয় হয়ে উঠবার জন্য। তো যেহেতু জনমনে এখন নতুন সমীকরণ চলছে, নতুন আলাপ আলোচনা চলছে এবং মনে হচ্ছে জামায়াত ইসলামের জনপ্রিয়তা ক্রমবর্ধমান, বিভিন্ন কারণে মনে হচ্ছে এটি। তো এই কারণগুলো মোটামুটি এরকম, যেই কারণে ছাত্র শিবির ভূমিদল জয় পেয়েছে, ভালো কারণগুলো, সৎ গুণগুলো, ভালো বৈশিষ্ট্যগুলো তার বেশ কয়েকটি জামাত ইসলামের মধ্যেও দেখা গেল, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহলের দৃষ্টিও এড়ায়নি। তাদের হিসাব নিকাশেও সেই বিষয়গুলো ঠিক আছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।